তাহলে ইসিম চেনার উপায়, ইসমুন চেনার উপায়, একটু পিছনের বিষয়টা একটু বলে আমরা সামনে যাব। চেনার উপায়, আমরা বলেছিলাম যে শব্দের শেষে কি থাকবে, তানভিন থাকবে। যেমন কলামুন, ধরে নেন আপনি কলামুনের অর্থ জানেন না, তাহলে এখানে এসএম চিনলাম কি দিয়ে, তানবিন তানবিন তানবিন। দিয়ে। তানবিন তার কারণ হলো আমরা তো জানি কালিমা তিন প্রকার, কি কি? ইসমুন, ফিউলুন, হারফুন। হারফুন। ইসমুন হচ্ছে বিশেষ্য এবং এর মধ্যে অন্তর্ভুক্ত আছে সর্বনাম, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে বিশেষণ, ঠিক না? আর ফেলুন এটা শুধুমাত্র ভার, ফেলুনটা কি শুধুমাত্র ভার। ক্রিয়া আর হারফুন এটা এটা হচ্ছে প্রিপজিশন আর কনজাংশন। কনজুগেশন একটা জিনিস খেয়াল করেন যে আরবি বলেন অথবা ইংরেজি বলেন, বলেন তো ভার্বের আগে কখনো আর্টিকেল আসে? ভার্বের আগে আর্টিকেল আসে? না। আসে না। ভার্বের আগে আর্টিকেল আসে না। এবার বলেন আরবিতে কোথাও দেখেছেন যে আরবি যে ক্রিয়া যেটাকে আমরা ফেল বলি, ফেলের শেষে কি কখনো তানবিন আসে? খেয়াল করেন তো, না না। ফেলের শেষে কিন্তু কখনো তানবিন আসে না। ভালো করে দেখেন, কোন জায়গায় আপনি ফেলের শেষে কি পাবেন না, তানবিন তানবিন পাবেন পাবো না। না। তাহলে দেখেন কালিমা যে পদ তিন প্রকার, তাহলে তানবিনটা আমি কিসের মধ্যে পাচ্ছি না? ফেলের মধ্যে পাচ্ছি না, হারফুন তার মধ্যেও পাচ্ছি না। হারফুন যেমন আপনি দেখেন হরফে জার, বাও তাও কাফলামু ওয়াও মুনজু মুসকালা রুব্বাহা শামিনা দাফি আন আলা হাত্তা ইলা, এর কোনোটাতে কি তানবিন আছে? নাই। নাই তার মানে তানবিন থাকা মানেই চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এটা হলো একটা ইসম। ইসলাম বুঝতে পেরেছেন? এবার দেখি আমরা এই তানবিনটার ইংরেজি রূপ হচ্ছে কি, এ বা অ্যান। দি এন এ এখন বা এন এই এ বা অ্যান এটাও কিন্তু আপনি নাউন বা অ্যাডজেক্টিভের আগে কোথাও পেয়েছেন? না আপনি কোথাও পাননি, এটাই স্বাভাবিক। অ্যাডজেক্টিভের আগে এ বা অ্যান আর্টিকেল আসে যদি তার পরে কি আসে, একটা নাউন থাকে, ঠিক কি না? হি ইজ এ গুড বয়, হি ইজ এ কি গুড গুড বয় বয়, এই যে বয় এটাই তো নাউন, গুডটা অ্যাডজেক্টিভ, এর আগে এ বা অ্যান আসতে পারে। এবার আমরা আসি এই কলামটা, আমরা যদি বলি আল কলামু, এখানে ইসেম বা নাউনের আলামত হচ্ছে আল। এবার আপনি দেখেন ইংরেজিতে আল হচ্ছে দা বা দি যেটাকে আমরা বলি, ঠিক না? আর আপনি একটু খেয়াল করেন এবার, যারা পুরাতন বা যারা পড়াশোনা করেছেন আগে, কোন ভার্বের শুরুতে কি আল আসে? আছে কোন ভার্ব পাওয়া গেছে এই পর্যন্ত? না কোন মানে কোন হরফে জার এর মধ্যে পাওয়া গেছে? না জি না পাওয়া যায়নি। তার মানে এইটা আল এবং তানবিন 100% নাউনের বা ইসেমের আলামত বা আলামত চিহ্ন। চিহ্ন এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো অনেক সময় পাই যে শেষে তানবিন নাই অথবা শুরুতে আল নাই, তারপরেও সেটা কি হয়ে যাচ্ছে,
না এসএম বা হচ্ছে নাউন হয়ে যাচ্ছে। হচ্ছে এগুলো হচ্ছে কেন? এগুলো গ্রামারের কারণে হচ্ছে। এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। এতটুকু আমরা জেনে রাখি। এর পাশাপাশি আমরা একটা জিনিস দেখব যে ম্যাক্সিমাম আল যুক্ত শব্দের শেষে কখনো কি হবে না? তানবিন তানবিন হবে না। এটা একটা জিনিস মনে রাখবেন, তানবিনটা আলের পরে শব্দের শেষে হবে না। হবে না, আবার তানবিন যুক্ত শব্দের শুরুতে কি হবে না? আলো আল হবে না। হবে না। তার কারণ আপনি ইংরেজিতে কোথাও পাবেন না যে একই নাউনের আগে এ বা ইয়ান অথবা দি আছে এরকম, যে কোনো জি না, নাউনের আগে দুইটা আর্টিকেল বসে, জি না। এরকম কিন্তু নাই। তা তানবিন এবং আল এই দুইটা তো আর্টিকেল। এই দুইটা কি আরবিতে, এই দুইটাকে আমরা আর্টিকেল বলতে পারি। ওকে। ভালো করে খেয়াল করেন সবাই, রেকর্ড হচ্ছে কিন্তু। তাহলে আরবিতে তানবিন এবং আলকে আমরা কি বলতে পারি? আর্টিকেল। আর্টিকেল। এখন বলবো, ভাগ করে দিব কোনটা কি আর্টিকেল। তানবিনটা হলো ইনডিফিনিট। তানবিনটা কি? ইনডিফিনিট। ইনডিফিনিট। ইনিট। আর আলটা হলো কি? ডেফিনিট। ডেফিনিট। বুঝতে পেরেছেন? এটা হলো ইংরেজি পরিভাষায়। আরবিতে কি বলা হয়? ইনডিফিনিটটা আরবিতে বলা হয় নাকিরা। কি বলা হয়? নাকিরা। নাকিরা। আর ডেফিনিটকে আরবিতে বলা হয় মারিফা। 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 এতটুকু তো সবাই বুঝেছেন নাকি? কেউ না জি বুঝলে উস্তাদ প্রশ্ন জি। করার অপুরন্ত সুযোগ আছে। আমরা কিন্তু মাইন্ড করি না বা প্রশ্নটাকে অ্যাভয়েড করি না। আমি জানা থাকলে উত্তর দিব, জানা না থাকলে বলবো পরবর্তীতে। কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? হুম। না ওস্তাদ জি। না উস্তাদ। বুঝেছি। বুঝতে পেরেছেন তাহলে? আচ্ছা, একটা জিনিস আমরা বলবো যে স্বীকৃতি আর অস্বীকৃতি এই দুইটার সাথে কি ধরনের পার্থক্য? স্বীকৃতি আর একটা কি? অস্বীকৃতি। মনে করেন স্বীকৃতি দিলেন কাউকে, স্বীকৃতি আপনি কাকে দেন বলেন তো? একটা পজিটিভ সেন্সে আর একটা নেগেটিভ সেন্সে ওস্তাদ। হ্যাঁ, নেগেটিভ সেন্স অথবা পজিটিভ সেন্স। তবে এই পজিটিভ হোক নেগেটিভ হোক, আপনি কিন্তু না চিনে কাউকে স্বীকৃতি দেন না, ঠিক কিনা? আমার কথা কি ঠিক আছে? আপনি চেনেন না এরকম কাউকে কোনো স্বীকৃতি দিবেন? আপনার তো জি উচিত না। না যে তাকে নেগেটিভ বলা উচিত না, মানে না জেনে। আবার তা কাউকে পজিটিভ বলা উচিত না, নাকি? জি। জি। তার মানে স্বীকৃতির জায়গায় একটা চেনা জানার একটা ব্যাপার থাকে। ঠিক বলেছি আমি? জি। আর অস্বীকৃতি যেখানে, সেখানে কিন্তু আপনার কি থাকে না, সেখানে আপনি তাকে চেনেনই না। এখন আপনার বাসায় একটা কাজের লোক নিবেন, আপনি চেনেন না জানেন না। এখানে একটা উদাহরণ দেই শোনেন। আমি যখন কিসে পড়ি, আমি তখন হলো সম্ভবত ইন্টারমিডিয়েটে পড়ি বা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তা আমার আমাদের বাড়ি সবসময় একটা কাজের লোক থাকতো, রেগুলার আর কি, মানে বাসায় থাকতো। মানে আমরা যেটাকে বলি যে ছুটা ছুটা না, মানে একটা বাসায় সবসময় একটা কাজের লোক ছোটবেলা থেকে থাকে। এখন একবার আমাদের বাসায় কাজের লোক দরকার, তা কাজের লোকটা দিছে হলো আমার আপন মামি। কিভাবে দিছে? উনি হয়তো বা রাস্তায় যাচ্ছিল, একটা মেয়ে দেখতেছে কান্নাকাটি করতেছে রাস্তার পাশে বসে বসে। তা জিজ্ঞেস করেছে কি ব্যাপার। তা বলেছে আমার বাড়ি খুলনায়, আমি এরকম বিপদগ্রস্ত, আমার একটা কাজ হলে খুব ভালো হতো। তা মামি চিন্তা করেছে যে আমাদের বাড়ি কাজের লোক লাগবে, মানে আমাদের বাড়ি আর কি। তা উনি মনে করেছেন যে ঠিক আছে তাহলে একেই পাঠাই। এখন মামি কিন্তু তাকে চেনে না, আমরাও তাকে চিনি না। এই স্বীকৃতি অস্বীকৃতি বিষয়টা বলতেছি উদাহরণ।
তা সে কি করলো জানেন? 3 দিন বা 2 দিনের মাথায় আমার বাসা থেকে স্বর্ণ টর্ণ যা কিছু সে সব নিয়ে চলে গেল, দিনের বেলায় তাও। তা এটা হচ্ছে আপনি তাকে না জেনে না চিনে স্বীকৃতি দিলেন থাকার। তাহলে এটা কিন্তু কি হলো না, সিদ্ধান্তটা ঠিক না ভুল ছিল? ভুল তার মানে ভুল ছিল। হ্যাঁ, ওইটা ছিল হচ্ছে অস্বীকৃত আর কি, মানে তাকে স্বীকৃতি দেওয়ার মতো সে না। অর্থাৎ আমি এটা বলার উদ্দেশ্য হলো এই যে যে আমরা বললাম নাকিরা, নাকেরা অর্থ কি? গ্রামারের পরিভাষায় নাকেরা কি? ইনডিফিনিট। ইনডিফিনিট। এই তো, নাকেরা হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট। ইনডিফিনিট। ঠিক না? এখন নাকেরা ইনডিফিনিট, তার মানে সে অপরিচিত। আমি বোঝাই দিচ্ছি। আর মারেফা ডেফিনিট। এটা হলো ডেফিনিট। ডেফিনিট। মারেফা এটা হলো কি ডেফিনিট। ডেফিনিট। এখন মারেফা শব্দের অর্থ কিন্তু পরিচিত। মারেফা অর্থ কি? পরিচিত। পরিচিত, পরিচয়, তারপরে রূপক অর্থে স্বীকৃতি, এগুলো কি সব মারেফা। আর নাকেরা হচ্ছে কি? অপরিচিত, অপরিচিত। অস্বীকৃতি। এবারে ব্যাখ্যা দিচ্ছি। বলেন, আমি যদি বলি যে তোমাদের বাসায় একটা ছেলে আসছিল দেখলাম, আমি এটা কখন বলি বলেন তো? একটা ছেলে আসছিল দেখলাম, এটা কখন বলি? যখন ওই ছেলেটাকে আমি চিনি না, জানি না, তাই তো? একটা ছেলে কিন্তু তখন বলি। আর যদি আমি ওকে চিনতাম তাহলে কি বলতাম বলেন তো? তোমার বাসায় দেখলাম রফিক, তোমার বাড়ি দেখলাম রফিক আসছিল। হ্যাঁ, তোমার বাড়ি কে আসছিল? রফিক আসছিল দেখলাম। তার মানে কি আপনি তাকে চেনেন বলে তার নাম ধরে বলেছেন। এখন রফিক, আপনি যদি বলেন রফিকটা কি ডেফিনিট না ইনডিফিনিট? রফিক ডেফিনিট। 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 ডেফিনিট, কারণ হচ্ছে এটা প্রপার নাউন, ঠিক না? মানে এটা হচ্ছে মারেফা। অর্থাৎ যত নাম আছে, আপনি যদি কাউকে না চেনেন তার নাম বলতে পারবেন? বলেন, পারবেন? না। আপনার পাশ দিয়ে রাস্তাটা লোক চলে যাচ্ছে, আপনি কি তার নাম বলতে পারবেন অপরিচিত হলে? পারবেন না। জি না। তার মানে সে হলো নাকিরা। নাকি আর যার নাম বলতে পারবেন সে সে হলো কি মারেফা। হবে? মারেফা হবে। মারেফা। এবার অপরিচিত লোকের ব্যাপারে যদি কিছু বলতে চান তাহলে আপনি কি বলেন বলেন তো? একটা লোক, তাই বলেন না? হ্যাঁ, একটা লোক বলেন। এখানে বলেন নাম বলেন। এবার দেখেন, নাম বলার পরে তার নাম ব্যবহার বারবার তো আর করেন না। তার পরিচয় নামের পরিবর্তে কি ব্যবহার করেন? সর্বনাম। সে বা তিনি। সে বা তিনি সর্বনাম। ব্যবহার করেন, ঠিক না? তো সে বা তিনি যখন বলবেন তখন কি সে বলতে কি একজনকে বোঝাবে, নাকি পৃথিবীতে যত মানুষ আছে সবাই সে? একজনকে বোঝাবে। একজনকে বোঝাবে, কিন্তু একজনকে বোঝাবে। এই 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 জন্য আরবিতে কিন্তু সর্বনামগুলো ডেফিনিট। আরবিতে সর্বনামগুলো কি ডেফিনিট? সব ধরনের সর্বনাম ডেফিনিট। যেমন ইংরেজিতে বলেন যদি দিস, আপনি দিসটা কখন বলেন? নির্দিষ্ট কাউকে ছাড়া কি দিস বলেন? জি না। দ্যাট নির্দিষ্ট ছাড়া কি বলেন? বলেন না। না। এই জন্য দেখবেন নাউনের পরিবর্তে যা ব্যবহার হয়, যেটাকে আমরা বলি প্রোনাউন, বাংলাতে বলি সর্বনাম, আরবিতে বলি কি দমির, এই সব কিছু কিন্তু কি ইসমের অন্তর্ভুক্ত আরবি নিয়ম, গ্রামারের নিয়মে। বাংলা ইংরেজি গ্রামারের নিয়মে না, আরবি গ্রামারের নিয়মে কি সর্বনাম গুলো কি ইসম মানে মারেফা। সর্বনাম গুলো কি মারেফা, মানে ডেফিনিট আরবিতে। বুঝতে পেরেছেন? আবার এই নাকেরা হচ্ছে কি, আমি সহজে বলি যাকে চেনেন না, যার সম্পর্কে জানেন না,
সেই হলো নাকেরা। ধরে নেন আমি যদি বলি যে একজন ডাক্তার, এখন আপনি বলেন পৃথিবীতে এই একজনকে আপনি খুঁজে পাবেন আমি নাম না বলা পর্যন্ত? না 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 ভালো করে বুঝুন কিন্তু, আমি যদি বলি যে একজন ডাক্তার আমার এখানে আসছিল, এখন আপনি কিন্তু দেখেনইনি যে কোন ডাক্তার আসছিল, আপনার বোঝার ক্যাপাসিটি আছে? জি না 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 কিন্তু আমি আপনাকে তিনি আসছিল, তিনি আসছিলেন এটা আমি কখন বলবো বলেন তো? যখন তাকে যখন চিনি পরিচিত যখন পরিচিত তিনি বলার আগে যখন কারোর নাম বলেছিলাম, তারপরে বলবো জি কি তিনিও আসছিলেন, তাই বলবো না? জি জি তিনি মানেই তার আগে একজন কি আছে, প্রপার নাউন, নামবাচক বিশেষ্য প্রথম নাম আছে, আছে, প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য আছে। বিশেষ আছে। এই জন্য আপনার তানবিনটা এরকম অর্থ দেয়, অর্থাৎ আপনি তানবিন আলাকে খুঁজে পাবেন না। তানবিন আলাকে কোনোভাবে কি করা যায় না, নির্দিষ্ট করা যায় না এককভাবে। তানবিন আলাকে কোনোভাবেই এককভাবে কি করা যায় না, নির্দিষ্ট করা যায় না। নির্দিষ্ট যেমন করা একটা যায় না। ইংরেজিতে উদাহরণ দিয়ে দেখেন, যেমন ম্যান, আমি বললাম ম্যান, এটা কি জীবনে কোনোদিন ডেফিনিট হবে এককভাবে? জি না না এইটাকে না যদি এটাকে যদি ডেফিনিট করতে চান তাহলে বলতে হবে ম্যান অফ বাংলাদেশ, তাহলে কিন্তু ডেফিনিট হয়ে গেল। ঠিক আছে না? আমি যদি বলি জি ম্যান অফ জি বরিশাল, জি জি আমি যদি বলি ম্যান অফ বরিশাল, যদি বলি ম্যান অফ খুলনা, ম্যান অফ রাজশাহী, তাহলে কিন্তু সে কি হয়ে গেল, ডেফিনেট ডেফিনিট হয়ে গেল না? জি জি এখন আপনি আবার এটাও বলতে পারেন ম্যান অফ রাজশাহীতে অনেকেই আছে, এত এত ভিতরে তো আপনার যাওয়ার দরকার নেই। আপনি জিজ্ঞেস করবেন যে 63টা 64টা জেলার মধ্যে 63টা জেলার লোক বাদ পড়ে গেছে, তার মানে কি একটা জেলা আছে এর মধ্যে, তাহলে ডেফিনিট হয়ে গেল না? জি আমার কথা বুঝতেছেন তো? জি 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 এই জন্য বলি যে যখনই দেখবেন কোনো জায়গাতে তানবিন আছে কোনো শব্দের শেষে, সেইটাকে কোনোভাবেই আপনি এককভাবে ডেফিনিট করতে পারবেন না, এটা কোনো ভাষাতেই পারবেন না। পারবেন কোনো ভাষাতে? জি না দেখেন আমি যদি বলি মানুষ, মানুষ এটা কি ডেফিনিট না ইনডেফিনিট? ইনডিফিনিট। ইনডেফিনিট Indefinite. কিন্তু। এখন যদি বলি বাংলাদেশের মানুষ, তাহলে কি হয়ে গেল, ডেফিনিট 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 হয়ে গেল। আমি যদি বলি দাঁড়ানো, মানে মানুষ মানে বা লোক আর কি, আমি যদি বলি দাঁড়ানো লোকটা, তাহলে এমনি লোকটা বললেই তো ডেফিনিট হয়ে গেল, ঠিক না? আর যদি জি দাঁড়ানো লোক বলি, লোকটাও বলা লাগবে না, আমি লোকটাও বলা লাগবে না, লোক দাঁড়ানো লোক বললেই কিন্তু ডেফিনিট হয়ে গেল। বুঝেছেন আমার কথা? আমি যদি বলি আপনি কাকে আজকে প্রশ্ন করবেন, আপনি বললেন কি বসা লোকটাকে প্রশ্ন করব, লোকটা বলার দরকার নেই, আপনি যদি বলেন বসা লোককে প্রশ্ন করব, তাহলে কি ডেফিনিট হয়ে গেল না? জি তা জাস্ট আমি একটু অনেক বেশি বলে ফেলেছি আপনাদেরকে ডেফিনিট ইনডেফিনিট বোঝানোর জন্য। তা আমরা এটা মনে রাখবো যে তানভিন যেখানেই থাকুক না কেন, এটাকে কোনোভাবেই এককভাবে ডেফিনিট করার কোনো উপায় নাই। বুঝেছেন? সেটাকে ডেফিনিট কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা শেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আছে কিন্তু উপায়, উপায় নাই তা কিন্তু না, অবশ্যই আছে। বাংলা তো দেখালাম, বললাম না রাজশাহীর মানুষ ডেফিনিট হয়ে গেল, এরকম আরবিতে কিন্তু এই সুযোগটা আছে। আর ডেফিনিট আমরা বললাম আরবিতে আল হলেই ডেফিনিট হয়ে গেল, তাহলে আমরা দুইভাবে ডেফিনিটের কথা জানলাম। তাহলে আমরা কিন্তু আজকে শিখলাম কি শুধু নাউনের আলামত না, না ইসেমের আলামত না, আমরা চিনলাম ইসেম দুই প্রকার, নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসেম কয় প্রকার, দুই প্রকার। দুই একটা প্রকার হচ্ছে মারেফা, মারেফা একটা শব্দের নাকি অর্থ হচ্ছে কি চেনা জানা পরিচিত স্বীকৃত, এগুলো সব মারেফা। আর নাকেরা কি বললাম, অচেনা অপরিচিত অজানা অস্বীকৃত, এগুলো সব কি
নাকেরা। নাকেরা। এটা হচ্ছে অর্থের দিক থেকে। আর আপনার ফর্মের দিক থেকে হলো শেষে কি থাকবে? তানবিন। হয় তানবিন। 2 জবর থাকবে, নাহলে 2 জের থাকবে, নাহলে 2 পেশ থাকবে। ঠিক আছে? এবার আমরা চলে যাব আজকে যে জেন্ডার। জেন্ডারগত দিক থেকে ইসেম কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। যেমন masculine, আরবিতে feminine। কিন্তু উভয় লিঙ্গ নাই, বুঝতে পেরেছেন? জি, আরবিতে নিউটার জেন্ডার নাই। আরবিতে কি আছে? আপনার মাস্কুলিন, masculine, ফেমিনিন, feminine। এই 2টা আছে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে যারা অন্যান্য যারা বাংলা আমরা দেখতে পাই যাদেরকে, পুরুষও না মহিলাও না, এরকম আছে না আমাদের সমাজে মানুষ, তাহলে জি, তারা কি হবে? তারা হবে হচ্ছে ফ্যামিনিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা কিসের অন্তর্ভুক্ত হবে? feminine এর উপর। ফ্যামিনিন অন্তর্ভুক্ত হবে। এখন আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর যে জেন্ডার পরিবর্তন কিভাবে করতে হয়, জেন্ডার চেনার উপায় কি। জেন্ডার চেনার উপায় আমরা মাত্র একটা বলবো, কিন্তু আরো আছে, প্রায় 10-11টা আছে, বুঝতে পেরেছেন? তো আপনাদেরকে আমরা একটা শেখাবো, তার কারণ এই পর্যায়ে আপনাদেরকে একটাই শিখলে সেটা ভালো হবে। এর আগে আমি আপনাদেরকে বলি, বলেন তো বাংলায় জেন্ডার পরিবর্তন করার কোনো সুযোগ আছে নিজ থেকে? মনে করেন যে আপনি তো বললেন যে ডাক্তার, ডাক্তার আপনি এখানে ফ্যামিলিন ডাক্তার কিভাবে বলবেন? ডাক্তার নেই। হ্যাঁ, মহিলা ডাক্তার। আপনি কিন্তু অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হচ্ছে। কি ব্যবহার করতে হচ্ছে? মহিলা ডাক্তার। feminine। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে আপনি যদি বলেন যে কৃষক, ফার্মার, সেখানেও কিন্তু আপনাকে কি বলতে হচ্ছে? মহিলা কৃষক, তাই না? কিন্তু আপনি দেখেন এই শব্দকে কিন্তু আপনি কি করতে পারছেন না, এই শব্দকে কোনো পরিবর্তনে আনতে পারছেন না। পারছেন? অতিরিক্ত মহিলা না আনলে বলতে পারছেন যে এটা ফেমিনিন এইভাবে করতে হয়? বলেন, মহিলা ব্যবহার না করে কোনো শব্দকে ফেমিনিন করতে পারবেন? আমরা এতটুকু বলি কিছু কিছু জায়গায়, যেমন ভাগ্যবান, ভাগ্যবতী, এইগুলো বলি, তাই তো? নাকি মেধাবী, মেধাবিনী, এরকম কিছু কিছু শব্দ ব্যবহার করি আমরা, কিন্তু এই শব্দগুলো কি সব জায়গায় অ্যাপ্লিকেবল? না না। সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল না। আপনাকে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের আরবি গ্রামার কত সহজ সেটা বলার জন্য এত উদাহরণ দিচ্ছি। এটা গেল বাংলা গেল। এবার আসেন ডক্টর। ডক্টর বানান কি? DOCTER নাকি না ইয়ার? ডক্টর না ইয়ার না নাকি OR? হ্যাঁ, OR। আচ্ছা, ডক্টর। এখন বলেন আপনি এটাকে ফেমিনিন করবে কিভাবে? ওই আগের নিয়মে বাংলার মতন মেল ডক্টর, ফিমেল ডক্টর, এর বাইরে কিছু বলতে পারবেন? জি না। হ্যাঁ, পারবেন না। আবার দেখেন ম্যান, এইখানে আপনি পারেন, কি বলেন? উইম্যান, ঠিক না? নাকি জি। আমার না। বানান ভুল হলে বলেন, জি। বানান তো আমার ভুল হতেই পারে, ঠিক না? উইম্যান বানান কি WI না WE? হ্যাঁ, WOMEN woman হ্যাঁ, woman যাই হচ্ছে হোক। আচ্ছা, সিঙ্গুলার। MEN হলো তো প্লুরাল নাকি? জি এটা তো সিঙ্গুলার সে MAN নাকি? ঠিক আছে তো? জি জি। এখন আমার কথা হলো, আপনি কি সব জায়গায় উই শব্দটা ব্যবহার করতে পারবেন? যে কোনো নাউনের আগে ব্যবহার করে ফেমিনিন করতে পারবেন? না। হ্যাঁ, পারবেন না কিন্তু। যেমন আপনি যদি বলেন স্টুডেন্ট, আপনি কি বলতে পারবেন যে উইমেন স্টুডেন্ট? পারবেন? না। আপনি যদি বলেন ইঞ্জিনিয়ার, আপনি কি এখানে বলতে পারবেন যে উইমেন ইঞ্জিনিয়ার? জি না। না আপনি না। কিন্তু পারবেন না। আপনি যদি বলেন টিচার,
আপনি কি এখানে উই দিয়ে কি ফিমেল টিচার বানাতে পারবেন? জি না। আপনাকে দেখেন আরো অতিরিক্ত একটা শব্দ ব্যবহার করতে হচ্ছে এখানে। কি? ফিমেল টিচার, ফিমেল স্টুডেন্ট, ফিমেল ইঞ্জিনিয়ার, তাই বলতে হচ্ছে না? তার হুম। মানে আমি বোঝাতে চাচ্ছি ইংরেজি বা বাংলায় ফেমিনিন করার জন্য সার্বজনীন কোনো শব্দ নাই। আমি কি ভুল বলেছি? না। অর্থাৎ আর বাংলা এবং ইংরেজিতে এমন কোনো পদ্ধতি নাই যে পদ্ধতির আলোকে যে কোনো নাউনকে আপনি ফিমেল মানে ফেমিনিন করতে পারবেন, এটা কিন্তু নাই। আমি ভুল বললে আমাকে ভুল ধরায় দিবেন। আছে? আমার কথা বলেন। আমি কি আমার কথা বুঝেছেন সবাই? হ্যাঁ? কেউ কেউ মনে হয় জি জি দ্বিমত করতে জি চাচ্ছেন নাকি? না, জি দ্বিমত করতে ক্লিয়ার। চান? ঘর হ্যাঁ? শেষ করবে না এবার কি দেখেন, করছে? কিন্তু তারপর তো সে 2 আরবিতে তারিখে চলে গেছে, 5 তারিখে। কিন্তু আরবিতে সার্বজনীন নিয়ম আছে। আরবিতে সার্বজনীন নিয়ম আছে। কি নিয়ম সেটা? মোটামুটি সার্বজনীন। যেমন দেখেন, মুস আমি সহজ মানে আপনি মুসলিমুন বললে সহজ হবে এই জন্য বলতেছি। মুসলিমুন অর্থ কি? মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান মুসলমান পুরুষ, এটা কিন্তু তাই, ঠিক না? আপনি যেমন বলবেন যে মুসলিম, তাই বলবেন না ইংরেজিতে? কিন্তু এটাকে ফেমিনিন করবেন কি দিয়ে বলেন তো? এর শেষে একটা গোলতা দিবেন। তাহলে এখন কি হলো? মুসলিমাতুন। মাতুন। এখন এখন এটা কিভাবে করলাম সেটা একটু বলি। এই যে যে শব্দের শেষে তানবিন আছে, এই তানবিনটা কার বলেন তো? এই তানবিনটা কি মিমের নাকি কিসের তানবিনটা? না না, এই তানবিনটা শব্দের শেষ অক্ষরের। এটা মনে রাখবেন কিন্তু ভালোভাবে, আমি বলতেছি কিন্তু। এই তানবিনটা কার? শব্দের শেষ অক্ষরের। এইটা মনে রাখবেন সব সময় যে আরবিতে শব্দের শেষ অক্ষরের হরকতটা কি হতে পারে? ওই যে শব্দের শেষে ছিল ওই শব্দটা যদি মানে এক্সটেন্ড হয়, ওই শব্দটা যদি কি বাড়ানো হয়, ওইটা চলে যাবে কিন্তু শেষে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। জি ওস্তাদ জি। জি যদি কোনো শব্দের শেষে হরকত থাকে, এটা তো হরকতই বলে, গ্রামারে বলে এরাব, আরবি গ্রামারে, সেই দিকে আমরা এখন যাব না। এখন এইটা কিন্তু কার? এই হরকতটা হলো ওই শব্দের শব্দের শেষে। শেষে যদি এক্সটেন্ড হয় শব্দটা, অর্থাৎ অতিরিক্ত যদি কোনো অক্ষর আসে, সে অতিরিক্ত অক্ষরে চলে যাবে এই এই শেষের হরকত। তাহলে এখানে কোথায় চলে গেল তানবিনটা? গোলতা। গোলতায় চলে গেল। তাহলে মিমটা কিন্তু কি হয়ে গেছিল? খালি হয়ে গেছিল। খালি হয়ে এই গেছে। অবস্থাতে মিমটাতে জবর দিতে হয় সব সময়, মিম বলে কথা না। অর্থাৎ মাস্কিউলিন নাউনের শেষে মাস্কিউলিনকে ফেমিনিন করতে হলে মাস্কিউলিন নাউনের শেষ অক্ষরে যে হরকতটা ছিল ওইটা ফেমিনিন নাউনের শেষ অক্ষরে কি হয়ে যাবে? চলে যাবে। ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হয়ে যাবে। আর মাস্কিউলিন নাউনের শেষে অক্ষরটাতে জবর দিতে হবে। এই দিতে হচ্ছে ফেমিনিন করার নিয়ম। আমার কথা বুঝেছেন এবার? জি। জি ওস্তাদ জি। আমি আবারও বলছি, মাস্কিউলিন বা যেটাকে আমরা আরবিতে বলি মুজাক্কার, আর ফেমিনিনটাকে বলি মুয়ান্নাস। মুয়ান্নাস। তার মুজাক্কার থেকে মুয়ান্নাস করার নিয়ম হলো মুজাক্কারের শেষে একটা গোলতা আনতে হয়। গোলতা, এটা হচ্ছে সাইন অফ ফেমিনিন। গোলতাটা কিসের সাইন? ফেমিনিনের সাইন। ফেমিনিনের সাইন। যেমন দেখেন, আপনি দেখেন আমার কথাটা মিলায় দেখেন,
এটা তো একজন বোঝা যাচ্ছে যে মুসলিম একজন মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। মুসলিম তো আর আপনি গরু ছাগলকে বলতে পারবেন না, বলতে পারবেন? জি না, গাছকে বলতে পারবেন মুসলিম? জি না, মানুষ। পারবেন না। তাহলে এখন দেখেন একটা জিনিস, আমি একটু আপনাদের করে একটু অন্যদিকে নিয়ে যাই। একটা শব্দ লিখলাম আমি, সাজারতুন। এর অর্থ কি জানেন? গাছ। গাছ, ট্রি। এখন বলতে পারেন যে গাছের আবার মাস্কুলিন ফেমিনিন আছে। আসলে গাছের মাস্কুলিন ফেমিনিন আছে কিনা সেটা এখানে মূল বিষয় না। গাছের আরবিটাই হলো ফেমিনিন। কেন ফেমিনিন? শেষে কি আছে? গোলতা। বলতে আছে। বুঝতে পেরেছেন এবার? জি, এবার দেখেন বাকারতুন। বাকারতুন মানে কি? এটা আমাদের প্রথম সূরার নাম গাভী। কি ফাতিহার পরে? বাকারা, সূরা বাকারা। সূরা আল বাকারা। গাভী। এই বাকারা অর্থ কিন্তু গাভী। 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 এখন আপনি কোন জায়গায় শুনেছেন যে বাকারতুন মানে গাভী? তাহলে বাকারুন মানে হচ্ছে ষাঁড় বা অন্য মানে গাভীর বিপরীতে আছে এরকম কোথাও না, আরবি? নাই। না। বুঝতে পেরেছেন? তার মানে এই কথাই বলতে হবে, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি শব্দ যাই হোক না কেন, অর্থ যাই হোক না কেন, শব্দের শেষে গোলতা থাকা মানেই হলো 100% সেটা ফেমিনিন। ফেমিনিন। আমার কথা বুঝেছেন এবার সবাই? জি, জি। অর্থাৎ এখানে অর্থটা বিষয় না, হতে পারে সেটা গরু ছাগল হাঁস মুরগি। যেমন আরবিতে মুরগির আরবি কি জানেন? দাজা জাতুন। দাজা জাতুন মানে কি? মুরগি, যেহেতু এটা ফেমিনিন। কিন্তু বাকারতুন আবার ওই সেন্স থেকে হবে না। বুঝতে পেরেছেন? তার মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কোনো শব্দের শেষে এরকম গোলতা থাকলে সেটাকে 100% কোনো মানে ফেমিনিন। অপশনই নাই, বিপরীত হওয়ার সুযোগ নাই। বুঝতে পেরেছেন এবার? এই গোলতা হচ্ছে ফেমিনিনের কি আলামত। আলামত। তাহলে আমরা মুসলিমুনটাকে কিভাবে ফেমিনিন করলাম? মুসলিমুনের শেষে গোলতা আনলাম, তার আগের অক্ষরে মাস্কুলিন নাউনের শেষ অক্ষরে জবর দিলাম, ফেমিনিন জবর হয়ে দিন। গেল। আরেকটা শব্দ আনি, যেমন দেখেন মুনাফিকুন। মুনাফিক মানে কি? হ্যাঁ, হিপক হিপক হ্যাঁ, কপট। অবিশ্বাসী। হ্যাঁ, না, অবিশ্বাসী না। অবিশ্বাসের আরবি আলাদা। অবিশ্বাসের আরবি কি? হ্যাঁ, মুশরিক। মুশরিক। বুঝতে পেরেছেন? মুনাফিক মানে হচ্ছে কি? মুনাফিক মানেই হচ্ছে কপটতা, যে কপট যে, অর্থাৎ হিপোক্রেসি যেটাকে আমরা বলি, হিপোক্রাইট বলি না? অর্থাৎ মুখে একটা, অন্তরে কি আরেকটা। আরেকটা। এই মুনাফিকুন শব্দটা মাস্কুলিন না ফেমিনিন বলেন তো? মাসকুলিন। মাস্কুলিন। কেন মাস্কুলিন? কারণ শেষে কি নাই? গোলতা নাই। গোলতা এবং নাই। এটাকে ফেমিনিন করবেন কিভাবে? ওই নিয়মে, মুনাফিকতুন। মুনাফিকাতুন, ওই নিয়মে এই কফের উপরে কি হবে? জবর হবে। আর মুনাফিকতুন। গোলতার উপরে কি চলে যাবে? এই তানভিন চলে যাবে, তানবিন। তানবিন। মুনাফিকাতুন হয়ে গেল। এবার দেখেন আমরা বলি না যে আমার লোকটা খুবই জালিম, জালিম টাইপের। জালিম মানে কি? যে অবিচার করে, অন্যায় করে কারোর উপরে, সেই তো জালিম নাকি? জি। এখন আমরা যদি বলি জলিম, আসলে আরবি শব্দ কি? জলিম। তাহলে এখানে আপনার ফেমিনিন করবে কিভাবে? জলিমাতুন। জলিমাতুন। দেখেন, আপনি মনে করেন না যে আমি মনে বাছাই বাছাই শব্দ দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি। আপনি যে কোনো নাউন নিয়ে আসেন, যেমন ডাক্তার। তবিবুন হচ্ছে মেল ডাক্তার। মেল ডাক্তার। তবিবুন মানে কি? মেল মেল ডাক্তার। ডাক্তার। তবি বুন। বোন, এটা হচ্ছে মেল ডাক্তার। ফিমেল কি হবে? ওই একই নিয়ম, তবিবাতুন। তবি তবিবাতুন। বাতুন।
তবি বাতুন বাতুন। আবার দেখেন ইঞ্জিনিয়ার, মুহান্দিসুন। মুহান্দিসুন মানে কি? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে পুরুষ, ইঞ্জিনিয়ার, পুরুষ প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন। মুহাদ্দিসুন, ফেমিনিন কি হবে? মুহান্দিসাতুন। মুহান্দিসাতুন, মুহান্দিসাতুন। দিসাতুন, এবার দেখেন আপনি খেলোয়াড়, লাইবুন মানে কি? পুরুষ খেলোয়াড়। তাহলে ফিমেল কি হবে? লাইবাতুন, লাইবাতুন। বাতুন লাইবাতুন। বাতুন আমরা কিন্তু মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট বলেছি, আরবিতে কিন্তু এরকম নাই। ছাত্র আরবি কি? ছাত্র তলিবুন বা তিলমিজুন। তলিবুন মানে কি? পুরুষ ছাত্র। তাহলে ফেমিনিন কি হবে? তালিবাতুন, তলিবাতুন। তালিবাতুন, তলিবাতুন। এবার আপনি বলেন শিক্ষক, তাহলে কি? মুদাররিসুন বা মুআল্লিমুন। মুদাররিসুন, এটা ফেমিনিন কি হবে? মুদাররিসাতুন। দিসাতুন, এখন দেখেন কোন জায়গা কি পার্থক্য পেলেন? আমরা তো জি না। কয়েকটা বাংলা ইংরেজি নিয়েও দেখলাম, ওখানে কিন্তু আমাদের কি করতে হলো? যে মহিলা ডাক্তার, পুরুষ ডাক্তার, আমরা বলি না যে আমি পুরুষ ডাক্তারকে জি। দেখাবো, আমি মহিলা ডাক্তারকে দেখাবো, তাই তো বলি নাকি? আমি মেল ডাক্তারকে দেখাবো, আমি ফিমেল ডক্টরকে দেখাবো, তাই তো বলি না? এই ফিমেল জি। মেল এটা কি সব জায়গায় ব্যবহার হয়? হয় না। হয়? হয় না। যাই হোক, তা আরবিতে কিন্তু একেবারে মানে কি বলবো, অনেকটা সার্বজনীন নিয়ম। ম্যাসকুলিন থেকে সহজ। ফেমিনিন করার নিয়মটা কি অনেকটা সার্বজনীন, ঠিক না? তা আমরা উস্তাদ জি, যতটুকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, এর ব্যতিক্রম তো আমরা পাবো, তাই না? ওগুলো আমরা এখন বলবো না, আমরা তো এখন তো আচ্ছা, প্রাথমিক স্টেজ, ঠিক না না? আমরা যদি এই হিসাবে যদি আমরা রজুলুনকে যদি রজুলাতুন বলি, তাহলে কি সেটা ভুল হয়ে যাবে? অবশ্যই ভুল হবে। আচ্ছা, বুঝতে পারছি, পরে বললেই হবে। জি, প্রত্যেক জিনিসের একটা এক্সেপশনাল সিস্টেম আছে, কিন্তু কিছু আছে যেগুলো আমি একটা জিনিস বলি, দুইটা, এটা যেটা আপনি প্রশ্ন করেছেন, নিয়মটা হচ্ছে যে কোনো নিয়ম